নমস্কার বন্ধুরা, কালো কাক টিভির আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 16ই ডিসেম্বর, আজ বিজয় দিবস। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের আলোচনার টপিকটা কী। 16ই ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনী 1971-এ যে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল তাতে জয়লাভ করেছিল। প্রায় 90,000 পাকিস্তানি সেনাবাহিনী ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। কিন্তু আজকের এই যে 16ই ডিসেম্বর দিন আমরা পালন করছি, তাতে ভারত কী পেল? বাংলাদেশ তো স্বাধীন হলো, পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেল, কিন্তু ভারত কী পেল? এই যুদ্ধে ভারত প্রায় 3,800 সেনা জওয়ান হারিয়েছিল, 45টির মতন যুদ্ধবিমান, একটি রণতরী এবং প্রায় 80টা মতন ট্যাঙ্ক ভারতের ধ্বংস হয়েছিল। যুদ্ধে হলে দুপক্ষেরই কিছু না কিছু ক্ষতি হয়, ভারতীয় সেনাবাহিনীরও হয়েছিল। কিন্তু এই যে আত্মত্যাগ, এই যে আত্মবলিদান, এই যে এত প্রাণ চলে গেল এই 1971-এর যুদ্ধে, সবশেষে ভারত কী পেল? গত মাসে আমরা দেখেছি যখন ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে, তখন বাংলাদেশে কি উচ্ছ্বাস, কি উল্লাস, যে ভারতের সাথে যদি কলা গাছও খেলে তাহলে কলা গাছকে তারা সাপোর্ট করবে, ভারতকে সাপোর্ট করবে না। 1971-এর যুদ্ধটা না, পাকিস্তান সেনাবাহিনীর দিকে কলা ছুঁড়ে আসেনি, কলা গাছ দিয়ে তোমরা যুদ্ধ করনি। এই ভারতীয় সেনাদের প্রাণ গেছিল, ভারতীয় সেনার রক্ত ঝরেছিল, তবে তোমাদের স্বাধীনতা এসেছিল। বাংলাদেশ মুক্তিবাহিনী অবশ্যই খুব ভালো যুদ্ধ করেছে, মুক্তিবাহিনীর অবদান অনস্বীকার্য, কিন্তু তাদের যে অস্ত্র, তাদের যে প্রশিক্ষণ কারা দিয়েছিল? তাদের অস্ত্র কোথা থেকে এসেছিল? তাদের যে সাপোর্ট কারা করেছিল? প্রায় 70 লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসে। বলা ভালো এদের প্রায় 99% হিন্দু। নোয়াখালী থেকে যে হিন্দু বিদ্বেষ আমরা দেখতে শুরু করেছিলাম 1971-এর যুদ্ধে, সেটা একটা বড় মাইলস্টোনে পরিণত হয়। 71-এ যে কত হাজার হাজার হিন্দুর প্রাণ গেল, মহিলাদের উপর অত্যাচার করা হলো, তাদের ঘটি বাটি সব ছেড়ে তারা এই দেশে উঠে চলে আসতে বাধ্য হলো, তাদের মূল্যের বদলে আমরা বাংলাদেশে থেকে কি পেলাম? ভারত হেরে গেলে বুনো উল্লাস, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়ার ক্রমাগত বিষোদ্গার, ভারতের কোনো অ্যাচিভমেন্টকে ছোট করে দেখানো। এই কিছুদিন আগে চন্দ্রযান হলো, চন্দ্রযান-3 সফলভাবে চাঁদে পৌঁছে গেল। তাতে আমরা সবাই ভারতবাসীরা আনন্দ উদযাপন করছিলাম, কিন্তু ওপার বাংলায় বাংলাদেশ, তারা তো আনন্দ উদযাপন করেনি। কিছু লোক থাকে যারা উদযাপন করেছে, কিন্তু ম্যাক্সিমাম লোকই বলছিল যে ভারতবর্ষে টয়লেট নেই, তারা কেন এসব করছে, ভারতবর্ষে মানুষ খেতে পায় না, মিম শেয়ার করছিল, কিন্তু তারা একবার সেলিব্রেট করেনি। যারা ভারতবর্ষ ক্রিকেট ম্যাচে হেরে গেলে ভারতের এগেনস্টে সেলিব্রেট করে, তাদের কাছ থেকে আর কী বা আশা করা যায়? আসলে এই যে জেনারেশন বাংলাদেশের, তারা বা তাদের আগের যে জেনারেশন, তাদেরকে সুকৌশলে, সুদক্ষভাবে তাদের মাথাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। তাদেরকে বোঝানো হয়েছে ইসলামী সব, ভারত হিন্দু রাষ্ট্র, তাই ভারত যে সাহায্য করেছিল সেটা ভুলে যাও। ভারতের সাহায্য আমরা সে তো কোনো ম্যাটারই করে না, ভারতের সাহায্য ছাড়াই আমাদের মুক্তিবাহিনী আমাদের স্বাধীনতা এনেছিল। তাই তাদের কাছে এখন পাকিস্তান বড় প্রিয়। পাকিস্তানের সাপোর্টে, পাকিস্তানের জার্সি পরে তারা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে পাকিস্তানকে সাপোর্ট করে। ব্যাপারটা শুধুমাত্র ক্রিকেট ম্যাচ বলে নয়, শুধুমাত্র ক্রিকেট ম্যাচে তাদের যে আবেগ তাদের মনের মধ্যে চাপা আছে সেটা প্রকাশ পায়। তাদের মনের ভেতরে ভারতের প্রতি যে বিদ্বেষ লুকিয়ে আছে সেটা শুধুমাত্র প্রকাশ পায়। ক্রিকেট ম্যাচে কে কাকে সাপোর্ট করলে সেটা খুব একটা ম্যাটার করে না, কিন্তু এটা একটা বহিঃপ্রকাশ করার একটা মিডিয়া। এই ক্রিকেট ম্যাচের পরেই সেটা একটা বহিঃপ্রকাশ পায়। বাংলাদেশ যে ক্রমাগতভাবে জেনারেশনের পর জেনারেশান ভারত বিদ্বেষী একটা মনোভাব নিয়ে বড় হচ্ছে, ভারত বিদ্বেষী মনোভাব তাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেইটা আপনি সবাই জানি। কিন্তু তাও বাংলাদেশ নিয়ে বাঙালি অনেক বুদ্ধিজীবী, অনেক আতেল কোনো মুখ খোলে না। বাংলাদেশ নাম শুনলেই আমাদের কলকাতার অনেক বুদ্ধিজীবীর অর্গাজম হয়, বাংলাদেশে গিয়ে তারা শো করে। এই কিছুদিন আগে দেখলাম রূপম ইসলাম গিয়ে বাংলাদেশে ঢাকাতে বিশ্ববিদ্যালয়ে শো করে এলো। কল্যাণীতে কিছুদিন আগে রূপম ইসলাম শো করেছিল পেছনে উমার খালিদের একটা ব্যাকগ্রাউন্ড পিকচার দিয়ে। কই সেখানে তো বাংলাদেশি যে হিন্দু যাদের উপর অত্যাচার করা হচ্ছে,
তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে তো রূপম ইসলাম কোনো বিদ্রোহের বার্তা ছড়িয়ে দিতে যায়নি। তার গান তো বরাবরই ওই বিদ্রোহের বার্তা বয়ে আনে। কই সেখানে তো তিনি বিদ্রোহের বার্তা বই আনতে যাননি। রক্তের টান, কিচ্ছু করার নেই। চন্দ্রবিন্দু ব্যান্ড গেছিল, খুব ভালো গান গেয়ে এসছে। এই কিছুদিন আগেই দেখলাম আরেক সঙ্গীত পরিচালক, তিনিও গেছিলেন বাংলাদেশে। ওই নোবেলকে তুলে আনতে কিন্তু তিনিই সব থেকে বেশি মাস্টার মাইন্ড ছিলেন। ওই একজন ছিল না সারেগামাপাতে গায়ক নোবেল, যে বলেছিল রবীন্দ্রনাথের গান নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্য নয়। নরেন্দ্র মোদীকে নিয়েও সে অনেক খারাপ মন্তব্য করেছিল। মোদীকে আপনি সাপোর্ট করতে পারেন, মোদীর আপনি এগেনস্ট হতে পারেন, সেটা আপনার রাজনৈতিক চয়েস। কিন্তু অন্য দেশের একটা ছেলে ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে এইসব কথা বলবে, আর সেটা আমরা চুপ করে মেনে নিয়েছিলাম। হ্যাঁ, মেনে নিয়েছিলাম। তখন ওই যারা ওই মোদির এগেনস্টে তারা তাকে খুব বাহবা দিয়েছিল। কেন ভাই? শুধুমাত্র বাঙালি বলে? এই বাঙালি বলে যে সেন্টিমেন্টের দোহাই দিয়ে আমরা বাংলাদেশের এই বাঁদরামোগুলোকে সহ্য করি, তাদের এই বাঁদরামোগুলোকে আমরা উপেক্ষা করে যাই, এর ফলেই হয়েছে কাল। তারা বছরের পর বছর, অনেক বছর ধরে এই একই ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী মনোভাব তাদের মনের মধ্যে চেপে রেখেছে এবং বহু জায়গায় বহুভাবে প্রকাশ করেছে। কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গের বাঙালিরা ওই এপার বাংলা ওপার বাংলা ভাই ভাই, মাঝখানে কাঁটাতারটা কেন আছে, না থাকলে ভালো হতো, এইসব একটা ছেঁদো সেন্টিমেন্টের পাল্লায় পড়ে তাদের এই সমস্ত বাদরামোগুলো সহ্য করে যায়। এই কিছুদিন আগে দেখলাম বঙ্গাই বলে এক আছেন আমাদের ব্লগার, তিনি খুব জ্ঞান দিচ্ছিলেন যে ইউরোপের দেশগুলোর মধ্যে কোনো বাউন্ডারি নেই, কাঁটাতার নেই, তারা এত উন্নত, ভারত বাংলাদেশের মধ্যে কেন কাঁটাতার? আরে ভাই, ইউরোপিয়ান ইউনিয়ন যদি ফিনান্সিয়ালি অতটাই সাস্টেনেবল হতো তাহলে ব্রেক্সিট হতো না, ব্রিটেন ওই ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যেত না। আরও অনেক দেশ আছে ইউরোপের যারা এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে এক পা বাড়িয়ে আছে। একটু পড়াশোনা করো, পড়াশোনা না করে ফালতু জ্ঞান দিও না লোককে। যে কথা বলছিলাম সে কথায় ফিরে আসি। এই যে যুদ্ধটা হলো 1971-এর যুদ্ধে, যার আজকে বিজয় দিবস, ভারত তো তার থেকে কিছুই পায়নি। আজকে যে চিকেন নেক করিডোরটা আছে, ওই উত্তর দিনাজপুরে যে জায়গাটা, যেটা মাত্র 12 কিলোমিটার বাংলাদেশ এবং নেপালের মাঝখানে স্যান্ডউইচড, যেটা ভারতের কাছে উত্তর পূর্ব ভারতে পৌঁছানোর একমাত্র রাস্তা, সেই জায়গাটাতে আমরা একটু কিছু গেন করতে পারতাম। আবার চট্টগ্রাম যে জায়গাটা, চট্টগ্রাম থেকে আমরা একটা বন্দর বার করতে পারতাম। 1971-এর যুদ্ধে তাদের আমরা স্বাধীনতা দিলাম, স্বাধীনতায় সাহায্য করলাম। তার বদলে তখনকার রাষ্ট্রনায়করা যদি একটু একটু চিন্তা করতো, দূরদর্শিতা দেখাতো, তাহলে হয়তো এই দুটি সমস্যার সমাধান হতে পারত। আজকে যদি চট্টগ্রামে একটা বন্দরের অ্যাক্সেস ভারত পেত, তাহলে উত্তর পূর্ব ভারতের চিত্রই বদলে যেত, পুরো কায়াকল্প বদলে যেত, প্রচণ্ড ডেভেলপ হতে পারত। কারণ উত্তর পূর্ব ভারত ন্যাচারাল রিসোর্সে প্রচণ্ড এনরিচড। আমি আসামে থাকি, তাই আমি জানি উত্তর পূর্ব ভারতের পোটেনশিয়াল কী। শুধুমাত্র তারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলে তাদের যে পুরোপুরি পোটেনশিয়ালটা, সেটা তারা অ্যাক্সেস করতে পারে না, সেটাকে তারা রিসোর্সটাকে ঠিকঠাক আউটপুট দিতে পারে না। অর্থাৎ ভারত 1971-এর যুদ্ধে শুধু হারিয়েছে, কিছু পায়নি। কিছু বীর সেনা যারা নিজেদের প্রাণের আহুতি দিয়েছিল, তাদের যে প্রাণের আহুতি দেওয়াটা, আমার তো মনে হয় বাংলাদেশ সেই প্রাণের আহুতির কোনো সম্মান দিতে শেখেনি। তারা আসলে অন্য দেশের কাছ থেকে ফ্রিতে পেয়েছে তো স্বাধীনতাটা, তাই তারা হয়তো এই প্রাণের আহুতি বা এই আত্মবলিদানের প্রাপ্য মর্যাদাটাই দিতে শিখল না। যদি জানতো, তাহলে এই যে বাঙালিরা 70 লক্ষ বাঙালি উদ্বাস্তু ওপার বাংলা থেকে এপারে চলে এসেছিল, তাদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে কি? করেনি। এই আমরা অনেক সময় হাসাহাসি করি না, যে অনেক লোক বলে আমাদের একখান দেশ ছিল ওপার বাংলায়, আমরা ছেড়ে আসার আগে আমাদের এত বাড়ি ছিল, এত জমি ছিল, এত পুকুর ছিল। সেমনি আমরা এপার বাংলার লোকেরা অনেকটা হাসাহাসি করি, ব্যঙ্গ বিদ্রুপ করি। কিন্তু তাদের এই কথার মাঝখানে তাদের যে বুকের মধ্যে হাহাকারটা আছে, সেটা হয়তো অনুধাবন করার চেষ্টা করি না। কত দুঃখ থেকে, কত দুঃখ চেপে রেখে তার মনের মধ্যে তারা এই কথাগুলো বলে। আর তাদের এই সমস্ত জমি জমা পুকুর, তাদের সম্ভ্রান্ত পরিবার ছেড়ে আসতে হয়েছিল এই বাংলাদেশি রাজাকারদের অত্যাচার সহ্য করতে না পারে। তারা নিজেদের জাত দিতে চায়নি, তারা তলোয়ারের নিচে মাথা নত করতে চায়নি, তাই তারা তাদের সমস্ত সম্পত্তি জমি জমা ছেড়ে এপারে উঠে আসতে বাধ্য হয়েছিল। তার বদলে বাংলাদেশ কী করছে? ভারত বিদ্বেষী মন্তব্য করে যাচ্ছে।
তাদের মিডিয়া সেল ভারত বিরোধী প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে। ভারতে কিছু হলেই তারা হিন্দু বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। 2021 সালের দুর্গাপুজোয় কী হয়েছে বাংলাদেশে আমরা সবাই দেখেছি। তবুও কিছু ভারতীয় বাঙালি বুদ্ধিজীবী আছে যারা এই সব ঘটনাগুলো চেপে দিতে চায়। তাদের কাছে বাংলাদেশ মানেই একটা আতলামির জায়গা। বাংলাদেশ নাম শুনলেই তাদের অর্গাজম হয়। বাংলাদেশ বইমেলায় কোন ভারতীয় প্রকাশনা সংস্থা চান্স পায় না, কিন্তু কলকাতা বইমেলায় দেখবেন কতগুলো বাংলাদেশি প্রকাশনা সংস্থা এসে তাদের বই নিয়ে বিক্রি করছে। এই কলেজ স্কোয়ারে 4 তারিখ থেকে শুরু হয়েছিল আন্তর্জাতিক বাংলাদেশ বইমেলা। কেন এত আতিক্যতা? বাংলাদেশি রোগী না আসলে ভারতের চিকিৎসা ব্যবস্থা উঠে যাবে? বাংলাদেশি বই প্রকাশনা সংস্থা না আসলে কি আমাদের কলেজ স্ট্রিট উঠে যাবে? না, নিশ্চয়ই। বাংলাদেশের ওপরে এই রকম যে একটা দুর্বলতা দেখানো, সেটা বন্ধ হোক। বাংলাদেশ পাকিস্তানের মতোই র্যাডিক্যালাইজড, পাকিস্তানের মতোই হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী। এটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব মেনে নিয়ে সেটার জন্য প্রিপেয়ার হতে পারি, ততই ভারতের জন্য মঙ্গল। আশা করি আমার সাথে আপনারা সহমত পোষণ করবেন। যদি সহমত না হন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। আজকের পর্বে এইটুকুই। ধন্যবাদ।